স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঢাকা মহানগর পুলিশের সিদ্ধান্ত বদলের কারণে ভারতীয় লেখক অরুন্ধতী রায়কে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের স্থানকাল বদল করতে হলো কর্তৃপক্ষকে। লেখক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মত প্রকাশে কতটা স্বাধীন, কি ভাবছেন নানা পক্ষ, এসব নিয়ে আজকে আলোচনা। বাক স্বাধীনতা কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা নুহুল আলম লেনিন, আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ফখরুল ইমাম আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের আপনাদের চারজনকে। আমি আসলে একই প্রশ্ন করতে চাই। অরুন্ধতী রায়কে নিয়ে কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশন আয়োজিত অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার, শেষ মধ্যরাতে করা, বিকেলবেলা আবার আরেকটি প্রতিষ্ঠানে আয়োজনের ক্ষেত্রে আবার না করে দেওয়া, শেষ মুহূর্তে এটি হতে পারা, এই একজন বিদেশি অতিথি আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন লেখকের বক্তৃতা দেওয়ার মতো একটি আয়োজনেও যদি বাধাপ্রাপ্ত হন, সেখান থেকে আমরা আসলে কি বার্তা পাই সেটি আমরা একটু আপনার কাছ থেকে আপনাদের কাছে। ধন্যবাদ। আমি অবশ্যই আজকের সারাদিনের এই ডেভেলপমেন্টটা আমি জানি না। কালকে আমি তার নিউজ পড়েছি, বিভিন্ন সংবাদপত্রে তার বক্তব্য পড়েছি, এবং অরুন্ধতী রায় উপমহাদেশের সবচাইতে পরিচিত প্রতিবাদী লেখক। সেই হিসেবে তার প্রতি আমাদের দেশের সিভিল সোসাইটি, লেখক, লেখালেখি যারা করেন, বুদ্ধিবৃত্তিক কাজ যারা করেন, প্রত্যেকের একটা শ্রদ্ধা আছে। আমি ব্যক্তিগতভাবেও তার প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি না যে এমন কিছু করা উচিত যার জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আমাদের এইখানে মানে রাজনীতি নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, নানান আপনার ইলেকশন, তারপরে এই যে আমাদের ইয়ের আইন, আপনার বিভিন্ন আইন নিয়ে নানান রকম রিজার্ভেশন থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, ন্যায্য অন্যায্য সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এটা তো সত্য যে আমরা যখন গণমাধ্যমে আসি, আমরা যখন টেলিভিশনের সামনে কথা বলি, কেউ তো কারো আমরা রাগঢাক করে খুব কথা বলি কি, আমরা আমাদের যেটা মনে হয়, যার যেটা মনে হয় সেটা আমরা বলি। এবং আমরা এখানে পরস্পরই যে চার দলের চারজন আমরা আছি এখানে, চারটা মতেই আমরা বলতে পারি। এবং আমি মনে হয় না যে নির্বাচন নিয়ে কঠোরতম সমালোচনা এখানেই হয়। তা আর কি আছে? সরকারকে নির্বাচনের প্রশ্নে কেউ কেউ এই নির্বাচন হয়নি, মানে কেউ তো মুখ আটকে রাখে নেই, এবং সেই জন্য টেলিভিশনে বা গণমাধ্যমে এটা বলার জন্য কেউ নিগৃহীত হয়েছে এরকম তো শুনি না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি না যে এটা যদি কেউ করে থাকে তারা অতি উৎসাহে করেছেন, এবং এটা নিঃসন্দেহে আমাদের জাতির জন্য লজ্জাকর। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার কাছে জানতে চাইছি একই প্রসঙ্গে যে মানে আসলে বাক স্বাধীনতা। জি, এটা ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী আলোচনার টেবিলে আনার জন্য। আমি লেনিন ভাইয়ের সূত্র ধরেই আপনাকে সাক্ষী মেনে কথাটা বলতেছি যে টিভিতে কথা বলার জন্য নিগৃহীত হইতে হয় না, এটা কিন্তু লেনিন ভাই সঠিক না, এটা সবার জন্য প্রযোজ্য না। এই আজকে এন করে সাক্ষী দিবেন যে এই জায়গা থেকে এই টকশোতে অংশগ্রহণ করিয়া রাস্তায় গিয়ে গ্রেপ্তার হইতে হয়েছে আমাকে, যদি আপনার স্মরণে থাকে। আমার স্মরণে আছে। তো আমরা যখন আমরা এটি জানতে চাইছিলাম তখন বলা হচ্ছে যে আপনার নামে অন্য মামলা ছিল, সেই জন্য, কিন্তু সেটি কথা বলার জন্য সেরকম বলা হয়নি। কিন্তু এতদিন তো ধরেন যে ধরে তখন তো বোঝা যায় যে সাইনম সিমটমটা কি। নির্বাচনের পরে না, নির্বাচন আগে, বছরখানেক আগে, সেটা ভিন্ন। আমি বলছি নির্বাচন নিয়েই তো বেশি সমালোচনা হচ্ছে। এই কথাটা বলি যে না, আমরা যারা কথা বলি সরকারের বিরুদ্ধে কথাটা যায়। আপনি তো ধরেন দীর্ঘদিনের রাজনীতি করেন, আপনার একটা গণতান্ত্রিক অবস্থায় থাকলেও এখন সরকারের সাথে আছেন, কিন্তু কথাটা হলো যে যারা বক্তা, যারা লেখক, তারা যে সেফ সাইডে আছে এই সরকারের আমলে, এই কথা সঠিক না। প্রশ্নটা হলো যে একজন লেখক, একজন গায়ক, একজন পারফর্মার, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু একটা সময়ে তাদের কোনো সীমানা থাকা উচিত না। একটা সীমানার মধ্যেই তারা গণ্ডিভুক্ত হয় না, যখন তাদের মেধাটা বিভিন্ন স্প্রেড হয়। এখানে প্রশ্নটা হলো যে দেশটা একটা হলো ধরেন পুলিশি রাজত্ব, আরেকটা বিষয় হলো সরকার কোনো কারণেই কোনোভাবে তার বিরুদ্ধে তার সমালোচনা এটা কোনোভাবে সহ্য করে না, যার ফলশ্রুতিতে এই ঘটনা। আমি আপনার একটা কথা বলতে চাই যে ধরেন এই যে মিটিং মিছিল করা, এটা কিন্তু সবার একটা অধিকার। যদিও একটা পারমিশনের ব্যাপার থাকে, ঠিক আছে, পারমিশনের জন্য গেল, কিন্তু বিরোধী দল হলে সে পারমিশনটা সে পায় না, সরকারি দল হলে পারমিশনটা লাগে না।
সরকারি দলে মিছিল হচ্ছে, একই রাস্তা দিয়ে হচ্ছে, একই জায়গায় হচ্ছে, তখন পুলিশ তাকে প্রোটেকশন দেয়। আর একই মিছিল, একই মিটিং যদি বিরোধী দল করতে চায় তাহলে তো পারমিশন দেয়ই না। আর যদি মিছিল করতে চায় সেখানেও ধরেন কী পরিমাণ হামলা, অত্যাচার, নির্যাতনের আপনার মিডিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ আছেন, আপনারা এটা জানেন। তো এটার বিষয়টা হলো যে একটা স্বাধীন রাষ্ট্রের রক্ষা কবচটা হইল প্রোটেকশন টু দ্য কনস্টিটিউশন। তার সংবিধানই বলে দেয় যে সে কী কাজ করতে পারবে, কী পরিমাণ কাজ করতে পারবে। এখানে যখন সংবিধানের যে অধিকারগুলি আমাদের 3rd চ্যাপ্টারে, যেটা 26 থেকে 44 আর্টিকেল পর্যন্ত যে অধিকারগুলি দেওয়া আছে, সেই অধিকারগুলি আমরা কার্যকর করতে পারবো কি পারবো না এটা নির্ভর করে অ্যাট দ্য সুইট উইল অফ দ্য পুলিশ। ওকে, সরকার তো পুলিশের নির্দেশে চলে, কারণ তাদের দরকার হলো প্রমোশন এবং সুইটেবল জায়গায় ট্রান্সফার। সেই হিসাবে তখন তো আইন কানুন আর ভালোই থাকে না, তখন আইনটা হয়ে যায় তাদের নিজস্ব। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা কমরেড খালিকুজ্জামানকে এই প্রসঙ্গে একটু শুনতে চাই। এই মুহূর্তে বাক স্বাধীনতার কোন পর্যায়ে বা কোন স্তর অতিক্রম করছি আমরা এই ঘটনার নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়ে আসছি। প্রথমত হলো সরকার এমন কিছু কাজ করেছে বা এমন কিছু লুকানোর চেষ্টা করছে যেই কারণে সরকার একটা নাজুক অবস্থার মধ্যে আছে। এটা তারই প্রমাণ যে কেন এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেন। এখন এটা বলবেন যে সরকার তো কথা বলতে দেয়, আমরা তো কথা বলছি না, কিন্তু একটু মাঝখানে শুধু বলি যে অরুন্ধতী রায়কে যদি বাধা দেওয়ার উদ্দেশ্য থাকতো, ওনাকে ভিসা না দিলেই কিন্তু সব চুকে বুকে যেত। সেটা হলো মানে ওনাকে কনসিয়াসলি অরুন্ধতী রায় এসে বলবেন, কথা বলবেন, অনেকের সাথে কথা বলবেন, জেনেই আসলে তাকে ভিসা না দিলে জিনিসটা সরাসরি তাকে আসতে বাধা দিলেন। এখন আপনি বলছেন যে তার নিরাপত্তার ব্যবস্থা আপনি করছেন, গভর্নমেন্ট যুক্তি দিচ্ছেন নিরাপত্তা, আমরা এত নিরাপদ করছেন যাতে আপনি কথাই বলতে না পারেন। তো ফলে এই নিরাপত্তা দিতে গিয়ে তারা কি কি ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন, কারণ পাবলিক যদি ভোট কেন্দ্রে আসে পাশে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারাও যেতে পারে, সেজন্য বলছে যে আসার দরকার নাই। ফলে এই ধরনের আমাদের জনগণের যে নিরাপত্তা ইতিমধ্যে বিধান করছেন যে আমাদের আর এখন আসতে হয় না। যেমন এই যে সিটি কর্পোরেশনের ইলেকশনে এক কেন্দ্রে ভোটার হয়েছে 3 জন, আরেকটাতে 5 জন, আবার আরেকটা দেখা যায় 80% ভোট হয়ে গেছে, সব মিলে এইসব। তো এখন এটা ধরেন যেই কেন্দ্রে 3টা ভোট হইলো, সেখানে কি আওয়ামী লীগের 3টা লোক আছে, ক্ষমতাসীন পার্টি, মানে তারা তো ভোটটা দিবে। তাহলে সেই কেন্দ্রে দেখা গেল যে আমরা যদি বুঝি যে তাহলে আওয়ামী লীগের 3টা মানুষ আছে ভোট দেওয়ার জন্য, বুঝলাম অন্যরা দেয় না এদেরকে ভোট, তো আওয়ামী লীগের লোকরা কেন ভোট দিল? প্রতিদ্বন্দ্বিতা না থাকলে অনেক সময় মানুষ ভোট নাও দিতে পারে। যে না, সেটা তো ভোটার রাইট একটা মানুষের, বুঝলাম যে অধিকার বঞ্চিত করছেন। আওয়ামী লীগের লোকদের তো অধিকার বঞ্চিত করেন নাই, তারা তো ভোট দিতে পারে। আওয়ামী লীগ এরকম বলছে যে মানে ম্যাচিউর ডেমোক্রেসিতে মানুষ আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে এত উৎসাহীও থাকে না। ইংল্যান্ডে আমরা দেখতে পাই যে কম ভোট পড়ে। জনগণের অনেক দায়িত্ব আপনি নিতে পারেন, কিন্তু ভোট দেওয়ার দায়িত্বটা নিয়ে নিতে পারেন না, সেটা ঠিক হয় না। তো এখন এটা যেটা আসছে যে আমরা জনগণের যে প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা যদি না থাকে, তাহলে বাক স্বাধীনতা সেভাবে থাকবে, সেটা হবে সিলেক্টিভ। অর্থাৎ কতখানি আপনার গায়ে লাগছে, কতখানি আপনার হজম করতে পারছেন, তার উপর নির্ভর করে কি স্বাধীনতা কতদূর থাকবে, কতখানি থাকবে না। ফলে এইটা যদি থাকে, এটা অনেকটা কন্ট্রোল ডেমোক্রেসি বলে যেটা বলতেছে ওনারা, বা একটা হলো যে আপনার কতখানি মানুষকে, একটা গরুকে যদি আপনার 2 হাত দড়ি দিয়ে বাঁধেন আর যদি 20 হাত দড়িতে বাঁধেন, তাহলে ওটা মনে হবে ঘোরাফেরা করছে স্বাধীনভাবে, কিন্তু সে বাঁধাই আছে। ফলে এটা তাদের সিলেকশনের উপর নির্ভর করে কতখানি সেটা ধরা আছে, কতখানি সেটা ছাড়া আছে। ওকে, জনাব ফখরুল ইমাম, আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে সংসদে বিরোধী দলের সদস্য আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন, যে বাক স্বাধীনতা এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমি তো কোনো প্রবলেম দেখি না বাক স্বাধীনতার, কারণ বাক স্বাধীনতার প্রত্যেকটা জিনিসেই নিয়ন্ত্রিত থাকা উচিত। মানে আমার বাক স্বাধীনতা আছে বলে আমি এমন কোনো কথা বলে দেব যেটা অন্যের বাক স্বাধীনতা বা অন্যকে আপনার ইরিটেট করবে। একটু উদাহরণ দেওয়া যাবে? উদাহরণ কিছু নাই, আমরা এইখানে যতগুলো টেলিভিশনে টকশো আমি দেখি, আমি অল্প টকশোতে আমি যাই, টকশোতে আমি কোনো বাধা দেখি না। এমন এমন কথা আমি শুনি যেখানে আমি ওগুলো বলতে পারবো না। কিছুক্ষণ আগে যেন উনি বললেন যে পুলিশ স্টেট আমাদের কি বলে বাধা দিতে দেয় না, মিটিংয়ে বাধা দেয়, বলতে পারছেন তো। উনি বললেন যে এই কেউ আসে না বললেন, আবার বললেন যে আপনি ওই ভোট দেওয়ার ক্ষমতাটা আপনি গ্রহণ করবেন না। আমি আসলামই না, তো আমার ক্ষমতা তো আমি প্রয়োগ করলাম না। আপনি তো এটা বাধা দেন নাই, কেউ তো বাধা দেয় নাই। আপনি ঠিকই বলেছেন, লন্ডনে কেন, আমেরিকাতে বহু জায়গায় 15 থেকে 20% ভোট হয় না, এটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না।
ভোটটা হলো আমার রাইটস। আমি যদি না যাই তাহলে আমার করার কি আছে, কিন্তু সেই রাইটটা আরেকজনের নিয়ে নিবে সেটাও ঠিক না। আমি যদি কেন্দ্রে যায় দেখি যে আমি ভোট দিতে পাচ্ছি না, কিন্তু আপনি কি মনে করেন যে আপনার বাক স্বাধীনতা দিয়ে কারো বাক স্বাধীনতা হরণ করা সম্ভব? আমি সেই জায়গাটা জানতে চাইছি। না, ব্যাপার হলো যেমন ধরেন ধর্মীয় কথা যদি আপনি বলেন, ধর্মীয়তে আপনি যে বিশ্বাস আমার আছে সেই বিশ্বাসের অন্য দিকে যদি কেউ কথা বলে তাহলে আমার বাক স্বাধীনতা আপনি হরণ করলেন। বিশ্বাসের বিপক্ষে কথা বললেই হরণ হলো কিভাবে? কারণ আমি তখন যে কথাগুলো বলবো সেটার বাক স্বাধীনতার মধ্যে থাকবে না। সেটা এমন কথা আমাকে বলতে হবে যেটা আপনাকে যুদ্ধকালীন, মানে কি বলবো, আমার ধর্মযুদ্ধ বলেন। আচ্ছা, ধর্মটাকে আমরা একটু ইয়েতে রাখি যে আমরা যদি পলিটিক্সে আসি, যে পলিটিক্সে কি শুধু ক্ষমতাবানরাই বা ক্ষমতাসীনরাই এক ধরনের কথা বলবে আর বাকি সবাই শুনবে? না, সেটা তো হচ্ছে না। সেটা তো হচ্ছে না। প্রত্যেক দিনই আমরা একটা দলকে, প্রত্যেক দিনই আপনার টেলিভিশনের সামনে আপনার কথা বলছে তারা প্রত্যেক দিনই কোন কথাটা বলে নাই এমন কোনো দেখাইতে পারবেন যে একটি দল প্রত্যেক দিন সন্ধ্যার সময় তারা আপনার সাংবাদিক সম্মেলন করছে? প্রত্যেক দিন যে দলটি সাংবাদিক সম্মেলন করে তাহলে কতগুলো কথা বলতে হচ্ছে? এমন কত কথা নাই যে তারা আজ পর্যন্ত বলে নাই, সব কথা বলেছে। অন্যভাবে বলা যায় যে আসলে হয়তো রাজনৈতিক দলগুলিকে হয়তো স্বাধীনতা দেওয়া হলো, যারা মাঝামাঝি আছেন, যেমন শহীদুল আলমের কথা বলা হচ্ছে, যেমন আরো পত্রপত্রিকার কথা বলা হচ্ছে, ফরাদ মাজারের কথা বলা হচ্ছে, যে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। শহীদুল আলম আর ফরাদ মাজারের এই কথাটা কিন্তু আপনার আইনের আশ্রয়ে চলে গেছে। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, ও কারণ ওনারা অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু যে কথাগুলো বলেছেন সবাই আমরা টেলিভিশনে দেখেছি যে কি স্টেজে, যে উনি কি স্টেজে বলেছেন, এবং সেগুলো আইনের আওতায় গেছে এবং সুপ্রিম কোর্টে এখনো উনি এগুলা মাপ চাওয়ার জন্য একটা খারিজ মামলা করেছেন। সুতরাং ওইটা নিয়ে কথা বলার আমার মনে হয় আমার উচিত হবে না। তবে আমরা সবাই জানি, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের পরিপূর্ণ বাক স্বাধীনতা বর্তমান? পরিপূর্ণ বাক স্বাধীনতার কথা বলি নাই তো। আপনি বলছেন বাক স্বাধীনতার লেভেলটা কি? রাইট, আমি বলছি লেভেল ভালো, খারাপ না। অন্য সময়ের তুলনায় ভালো, মানে অবশ্যই অন্য সময়ের তুলনায় ভালো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন একটু অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে ফিরতে চাই। তো অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আজ বিএনপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন। মির্জা ফখরুল বলেছেন, আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করবেন। আপনারা একদিকে সরকারকে মানেন না, সরকারকে মোটেও বিশ্বাস করেন না, সরকারকে আপনারা মানতেই চান না, অন্যদিকে সেই সরকারকেই আপনারা আবার আস্থা রাখেন, তার কথায় আশ্বস্ত হন। দুই ধরনের বিষয় হয় কিনা আমরা আমাদের প্যানেলিস্টের সবার কাছ থেকেই মতামত জানতে চাইবো। আপনি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে প্রশ্ন করে গিয়েছিলাম, কিন্তু জনাব নূহ আলম লেনিন এই বিষয়ে আমি একটা খালি কেবল পয়েন্টটা বলি। উনি বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সেইটা যে স্ট্যান্ডার্ডে আছে, এটা বুঝতে হবে যে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একটা অন্যতম দেশ। এখানে ডেমোক্রেসির প্র্যাকটিস ইংল্যান্ডের মতো না, পূর্ব পশ্চিমা দেশের মতো না। আমাদের মতো দেশগুলোতে যেই রকম ডেমোক্রেটিক প্র্যাকটিস হয়, সংবাদপত্রের স্বাধীনতা, লেখনীর স্বাধীনতা, সেই দিক থেকে বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ড অর্জন করেছে। হ্যাঁ, তার নানান সীমাবদ্ধতা, লিমিটেশন, সেটা সত্ত্বেও। 2 নম্বর কথা আমি যেটা বলতে চাই যে অরুন্ধতী রায়কে নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা আমি মনে করি না যে এই গভর্নমেন্টের পলিসি। এইটা অতি উৎসাহী ব্যুরোক্র্যাটদের মধ্যে এটা অতীতেও একাধিকবার ঘটেছে। এই অতি উৎসাহীরা এমন সমস্ত কর্মকাণ্ড করে যেটার দায়টা সরকারের উপরে পড়ে। কারণ অরুন্ধতীকে আমরা সকলে জানি, মাননীয় প্রধানমন্ত্রী জানেন, অরুন্ধতী তার কথার জন্য ভারতেও জেল খেটেছে। এমন না যে আবার অরুন্ধতীর মুখ বন্ধ করে রাখা যাবে, হ্যাঁ, এটা কেউ কল্পনা করে। উনি এখান থেকে গিয়ে ভারতে গিয়েও তো একই কথা বলতে পারেন। রাইট। আর তাছাড়া তার অনেক কথা ইতিমধ্যে যেগুলি অন্তর্জালে রয়েছে সেগুলিও সাংঘাতিক। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে ব্যুরোক্রেটরা যে অতি উৎসাহী হচ্ছে সেটা অনেক সময় হচ্ছে হয় ভীতিতে অথবা পুরস্কারের লোভে? আমরা এই নিয়ে আপনার সাথে আমি পরেরটা অন্তত বলি, আমি অন্তত পরেরটা বলতে পারছি যে পুরস্কারের লোভ তাদের অনেক বেশি, তারা নানান ভাবে খুশি করতে চায়, যেটা আনএক্সপেক্টেড। আই থিংক আই রেজ মাই কেস। ধন্যবাদ। একটা জনাব তৈমুর আলম খন্দকার স্বরাষ্ট্রমন্ত্রী, যে কথাটা বলতেছিলাম আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেটা হলো যে এটি দুঃখজনক, খুবই দুঃখজনক। একজন সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও তার একজন নারী, তার বয়স 73-74 বছর বয়স, এবং তিনি অসুস্থ। সরকারের বক্তব্য মতেই তিনি অসুস্থ, এই জন্য যে তাকে এই হুইল চেয়ারে করে জেলখানার থেকে নেওয়া হয়, আবার কোনো দিন কোর্টে হাজির করা হয় না ওনার অসুস্থতার কারণে। আবার উনি অনেক সময় কোর্টে যেতে চান,
কোর্টে জেল কর্তৃপক্ষে ওনাকে কোর্টে পাঠান না এই জন্য যে তিনি অসুস্থ, কিন্তু তার এই সুস্থতার জন্য, তার চিকিৎসার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে যেতে হয়। এটা আমাদের এটা রাজনীতি এবং আমাদের এই দেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্য। এটা তো সরকার তার নিজস্ব উদ্যোগে করবে। আর অনেকে আমরা হয়তো জেল খাটছি বা খাটি নেই, সেখানে একটা ডিভিশন সেল যেটা হয় সেটা তার ক্যাটাগরি অনুযায়ী তারা পায়, সবাই পায়। সেই অনুযায়ী তো একটা স্পেশাল কেয়ারে দেওয়ার জন্য ডিভিশন সেল, এবং যেই বিল্ডিংও তাকে রাখা হয়েছে সেই বিল্ডিংটাও তো আগের থেকে আমরা একটা আপত্তি জানায় আসতেছিলাম যে এটা স্বাস্থ্যসম্পন্ন না। আর যদি এইটাই যদি একটা ভালো বিল্ডিং হইতো, থাকার মতো যদি উপযুক্ত হইতো, তবে সরকার এটাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করলো কেন? সরকার তো না, এটা হইতে পারে না যে 4000 লোকের থাকার জন্য পরিত্যক্ত, কিন্তু 4-5 জন 10-12 জন 15 জন জন্য এটা থাকতে পারবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য এটা প্রযোজ্য, এরকমও হইতে পারে। এখন প্রশ্ন এটা ইতিহাস একদিন রচিত হবে, লেখা হবে যে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি অসুস্থ, তার বয়সে তো বলে যে তিনি তার চিকিৎসার দাবি করে, তাকেও আপনি ঠিকই বলেছেন। এটিও নিশ্চয়ই একটি আসলে প্রশ্নের ধর্ণা দিতে হয় গিয়া যে তার চিকিৎসা করানোর জন্য। ওকে, আমরা খালি করতে পারি। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, গ্যাসের দাম বাড়ানোর জন্য 11 মার্চ গণশুনানি হওয়ার কথা রয়েছে। অনেকে বলেছেন যে গণশুনানির আসলে কোনো গুরুত্ব নাই, সাধারণ মতামতের এখানে কোনো গুরুত্ব থাকে না। আপনারা যারা সরাসরি জনগণের জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে থাকেন, তারাই আসলে কখনো এই জবাবদিহির জায়গাটা তৈরি করতে পারেন না, এরকম কি মনে হয় নাকি তৈরি করার জায়গাটা আসলে ধীরে ধীরে আপনাদের কম্প্রোমাইজের কারণেই অন্যরকম হয়ে গেছে? আগে একটু আগে কথাটা বলে নয় যে বাক স্বাধীনতার কথা ছিল, তো যে কথা এমনভাবে বলতে দেওয়া উচিত না যাতে সেটা কোনো একটা সীমা লঙ্ঘন করে। কথাকে কথা দিয়ে মোকাবেলা করতে হয়, যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে হয়। ফলে একজন যদি সে বাড়তি যাই বলুক না কেন, তার মানে সেই জিনিসটা তার মুখ বন্ধ করা, তাকে দমন করা না, সেই কথা যুক্তি দিয়ে খণ্ডন করা, এটাই হলো নিয়ম। আর তা না হলে স্বৈরাচারী মানসিকতার প্রকাশ ঘটে এবং গণতান্ত্রিক সীমা লঙ্ঘন হয়। আর যেই কথাটা আসছে, উনি একটা কথা বললেন যে ধর্ম বিশ্বাসের কথা। একসময় ধর্ম বিশ্বাসে ছিল যে সূর্য পৃথিবী চারদিকে ঘোরে এবং ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল। ফলে এইগুলি তো ধর্মের দোহাই দিয়ে এমন কোনো জিনিস করা, বিজ্ঞান বিরোধী কোনো চিন্তাকে প্রশ্রয় দেওয়া যায় না। এখানে কথা আসছে যে কেউ যদি ধর্মকে অবজ্ঞা করে, কোনো তার বিরুদ্ধে একটা বিষোদ্গার করে, সেটা এক জিনিস। কিন্তু যদি বিজ্ঞানসম্মত কোনো কথা বলে, যুক্তির কথা বলে, সেটা যদি বিশ্বাসের সঙ্গে বিরোধ হয়। এখানে দুটি কথাই আছে। আমি এখন জানতে চাইলাম যে পৃথিবীতে আসলে বিগ ব্যাং কিভাবে সৃষ্টি হয়েছে। কেউ যদি বলে যে অমুক ধর্মগ্রন্থে সেটি ভুল হয়েছে বলেই শুরু করে, অথবা কেউ এটি বলতে পারে যে তার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি। তো দুটির ক্ষেত্রে আসলে আমরা কোনটি নিব? মানে কারো কারো অ্যাপ্রোচের মধ্যে এরকম একটা জিনিস থাকে যে সে আসলে আঘাত করতে চায় ধর্মকে। এগুলো নিয়ে বহু আগে আমেরিকাতে মামলা হয়েছিল, তর্ক হয়েছে ডারউইন আর বাইবেল। তাহলে সে ডারউইন মানতে গেলে বাইবেল মানা যায় না। তখন বলা হয়েছিল যে বিশ্বাসের জায়গায় বিশ্বাস একজন করতে পারেন, কিন্তু বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা শিরোধার্য করব, সেটাই আমরা অনুসরণ করব। সায়েন্স যখন পর্যন্ত চার্চ থেকে স্বাধীন হয়ে গেছে, তখন তো সায়েন্সের আর পারমিশন স্লিপ ধর্ম থেকে নেয়ার নাই। সে সায়েন্স তখন ধর্মটাকে জোর করে আনে কেন সামনে? ধর্মটাকে এই যুগে যেটা আনে সেটা হলো একটা কায়েমি স্বার্থের জন্য। অর্থাৎ ধর্ম এখানে শোষণ করার জন্য, জনগণকে বিভক্ত করার জন্য। আমরা পাকিস্তান আমলে দেখেছি, পাকিস্তান কি ধর্ম ছিল, পাকিস্তান এখন ধর্মের সঙ্গে যে আপোষগুলি হচ্ছে, এগুলি কি প্রয়োজনে হচ্ছে? এগুলি সব আমাদের দেশে কি ধর্ম, ধরেন এই সায়েন্স নিয়ে যত বিতর্ক না, ধর্মের আসল বিতর্ক হচ্ছে কাদিয়ানীদের অমুসলমান করো, ওই হিন্দুদের ওইটা করো, এইটা করো, এইটা করো। এইখানে উনি যেটা বলছেন, আমি মনে করি কারেক্টলি, যে কারো ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারণে আমি একটা বিজ্ঞানের কথা বললে আপনার অনুভূতি যদি আঘাত লাগে, বিজ্ঞানের সাথে কথা শেষ করে দিই। আমি একটা যুক্তিসঙ্গত কথা বললাম, কিন্তু আপনার অনুভূতিতে আঘাত লাগলো, তার মানে আপনাকে তখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া দরকার। আমার মনে হয় সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। আপনি যদি একটু গ্যাসের দাম, গ্যাসের কথা সেগুলি বলে, তো গণশুনানির যে গুরুত্ব আছে কিনা, এবং গণশুনানি এটা নিয়ে একটা মামলা হয়েছে ক্যাবের পক্ষ থেকে। তারা বলছে যে এই গণশুনানিটা এই যে অযৌক্তিক, এবং যেহেতু এটা আদালতে গেছে, আদালত সেটা করবে। যেমন এটা আমরা যেটা দেখি যে এটা কিন্তু একটা অযৌক্তিক, মানে এই বিষয়গুলি বহু আগে থেকে আমরা বলে আসছি, সেগুলি আর এখন বারবার বলাটা দরকার নাই। আমরা এই যে চুলায় আপনার যে সংযোগ, যেটা দুই চুলা, যেটা দুই বার্নারের চুলা, 92 ঘনমিটারের পয়সা নেয়, কিন্তু ওখানে আসে 47 ঘনমিটার। এক চুলার সেখানে 85 ঘনমিটারের পয়সা নেয়, কিন্তু আসে 45 ঘনমিটার, সেটা আছেই।
এখন তারা 800 টাকার থেকে এটা 1200 টাকা করবেন, আরেকটা হলো এক চুলা 750 থেকে 1000 টাকা করবেন। যুক্তিটা কি সেগুলি নিয়ে এত সময় নেয়, আপনার দেখলে আলোচনা করতাম। এখন এটা গড়ে 66% সেটা বাড়বে, তাহলে সারে বাড়বে 158%, বিদ্যুতে বাড়বে 142%, শিল্পে বাড়বে 94%, আবাসিকে 53%। এই যে কথা এগুলি আসছে, এর ইম্প্যাক্ট কি সেটা আমাদের দেশের সেই অর্থনীতিতে কি ইয়েটা করবে, পরিবহনের ব্যয় কীভাবে বাড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় কী করে বাড়বে, মুদ্রাস্ফীতি ইত্যাদি বহু কথার সঙ্গে যুক্ত আছে। এবং এখানে দুর্নীতি, অপব্যয়, অপচয় এগুলি নিয়ে কোনো কথা হয় না। আপনি দেখেন কাফকোতে 1 মেট্রিক টন সারে 24,000 ঘনফুট গ্যাস ব্যবহার হয়, আর ফেঞ্চুগঞ্জে 81,000 ঘনফুট ব্যবহৃত হয়। ওয়াই? এখন এর মধ্যে ঘোড়াশালে 43,000। এগুলো আমি হিসাব সবগুলি দিলে আপনি দেখবেন যে এখানে একটা অপচয় হচ্ছে, এটা কোনো ব্যবস্থা নাই। তারপর যেটা আছে যে বিতরণ কোম্পানিগুলি লাভে আছে, এবং 2015-16 সালে গ্যাস বিক্রিতে 16,626 কোটি টাকা তাদের আয় হয়েছে, এবং সরকার 81% করে এখানে নেয়, এবং ভ্যাট তো সেটা যদি না নেয় তাহলে এই চাপটা জনগণের উপর পড়ে না। আর একটা হলো যে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এবং তার সম্বন্ধে বলা আছে যে তাদের প্রায় 7,000 কোটি টাকা তাদের মানে ইয়ের মধ্যে গেছে, সেগুলি কোনো প্রতিকার হয় নাই। তো ফলে এখানে বিভিন্নভাবে দুর্নীতিতে এবং অব্যবস্থার মধ্য দিয়ে সেই জায়গায় আছে সেগুলি অ্যাড্রেস করা হচ্ছে না। তাহলে এখন যেহেতু আপনার ওই সময় নাই, নাহলে আমি সেগুলি এক এক করে সেগুলো দেখাতে পারতাম যে কিভাবে এই জিনিসটা। আপনার কাছে কি মনে হয় যে এই গণশুনানির একটা আইওয়াশ, আপনার একটা মামলা মানে ক্যাব একটা মামলা করেছে সেটির কথা আপনি বলছিলেন, এটা হলো সরকারের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য, তো এটা হইতে পারে না, রাইট? কারণ তারা গণশুনানিটা এক সরকারের ইচ্ছা বাস্তবায়নের সংস্থা হিসেবে যেটা করে সেটাও একটা অন্যায় কাজ তারা করে। ওকে, জনাব ফখরুল ইমাম, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনি ইচ্ছা করলে এই দুটি বিষয় আপনি একটু কথা বলতে পারেন। আমরা যে বিষয়টি নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে আমরা সংসদে বেশ শক্ত কথা, বিশেষ করে সড়ক ও মাদক বিষয়ে বলতে শুনেছি, সরকারের সিদ্ধান্ত সমালোচনা করতে শুনেছি। আপনার এই অবস্থান সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের উপর কোনো প্রভাব ফেলেছে কিনা, বিশেষ করে দুর্নীতির যে কথা বলছিলেন এবং যেগুলির সাথে আসলে সরাসরিভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় এবং মান সম্পর্কিত, সেই সব ক্ষেত্রে আমরা দেখছি যে জনগণকেই বেশি কর বলি বা ট্যাক্স বলি তার সম্মুখীন হতে হচ্ছে দুর্নীতিকে সামাল দেওয়ার জন্য। এরকম আপনারা ভাবছেন কিনা? আমরা ফখরুল ইমাম, সংসদে আপনার বক্তব্যের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বা অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সড়ক ও মাদক বিষয় এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে আপনারা বিরোধী দল থেকে সরকারের যে কার্যক্রম তাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি কিছু আগে একটু আলোচনা করছিলেন, সেটার দুই একটা কথা বলতে যাই। যেমন উনি একটা জেলখানায় মানে যদি কেউ রোগী অবস্থায় থাকে তার প্রতি বিহেভিয়ারটা উনি আলোচনা করছিলেন। আমার মতে জেলখানায় যারা থাকুক আর না, রোগের সঙ্গে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে না। যার রোগ হবে তাকে চিকিৎসা দিতে হবে, এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি। কিন্তু উনাদের সময় কিন্তু সেটা হয় নাই। আমার প্রেসিডেন্টের সাথ জাতীয় পার্টির 26 বিলিয়ন নিয়ে উনি হসপিটালে যেতে পারেন নাই। উনার বাথরুম থেকে আরম্ভ করে সবখানে ক্যামেরা ফিট করা হয়েছে। এগুলো আমি বলতে চাই না, তবুও কথার পিঠে কথা এসে যায়। বলা হয়ে গেলে এটি বলতে চাই না বলে আর কি হয়। আর প্রথম কথা শুনেন, আমি বলি আপনাকে এই বক্তব্যটা কেন রিলেভেন্ট সেটাও যদি একটু বলতেন। রিলেভেন্ট উনি এখন বলতেছেন যে ওই মানে উনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুবিধাগুলো বলতেছেন এবং সরকারকে দোষী সাব্যস্ত করে, এবং আপনি বলতেছেন যে আজকে ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাপারটা হলো যে আমাদের এখানে তো অটোমেটিক কিছু হয় না, এটা আপনিও জানেন। এখানে আপনার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ল্যাপসেস আছে। তো সুতরাং ল্যাপসেস যদি থাকে, যেমন ধরেন এই আপনার বিচারের জন্য আপনি কি রাখেন, অ্যাডভোকেট রাখেন না? এমনি তো অটোমেটিক তো বিচার হয় না। অ্যাডভোকেটরা যায়, স্যার কেস আপনার ওখানে উপস্থাপন করে, কেসের তার ভালো যদি পয়েন্ট দেয় তাহলে সেখানে তার বিচার ব্যবস্থা, বিচার রায়ও বদলে যেতে পারে। সুতরাং আপনি যখন যখন কোনো অন্যায় আপনি মনে করেন অন্যায় হচ্ছে, তো চিফের কাছে গেছে এমন কিছু হবে না, তো অটোমেটিক হওয়ার কিছু নাই। ওনারা মনে করেছেন যে জেলখানায় চিকিৎসা হচ্ছে না, জেলখানাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা প্রতিনিধি গেছেন, এটা তো প্রত্যেক গভর্নমেন্টের সময় যায়। তো সুতরাং এইটা নিয়ে ওনারা যে এই কথা বলে যেটা ফায়দা লুটার চেষ্টা করতেন, সেটাই আমি বললাম যে অবশ্যই আমি এটাও মনে করি যে চিকিৎসা সবারই হওয়া উচিত। আচ্ছা, এটা হলো একটা কথা। আর ধর্মের কথা উনি অনেক কথাই বললেন। আসলে কি, আমরা তো যেভাবে জন্মগ্রহণ করেছি ওইভাবে তো থাকি নাই, আমরা তো ন্যাসেন্ট হিসেবে থাকি নাই। দীর্ঘ সময় আমরা পড়াশোনা করেছি। এখন পড়াশোনা আপনি অ্যাকসেপ্ট কিভাবে করেছেন সেটার উপরে আপনার ব্যক্তিগত বিষয়। এই জিনিসটা এত ভাস্ট জিনিস। ধর্ম নিয়ে আপনি কথা বলেন, হাজার হাজার লোক ধর্ম বিলিভ করে পৃথিবীতে। এখন 100 কোটি 150 কোটি লোক আছে, আপনি দেখেন আবার হাজার হাজার লোক বিলিভ করে না। তো সুতরাং এইটা যদি আপনি মনে করেন এই পড়াশোনার কোনো শেষ নেই। যেমন
সায়েন্সে আপনি দেখেন যেটা আমাদের ডাইরেক্টলি এফেক্টেড উই আর সায়েন্স, সেটা হলো ওষুধ। ওষুধ আজকে বলতেছে যে এই ওষুধটা আপনি খাবেন, 10 বছরে বলতেছে না এই ওষুধটা আপনি খাবেন না, আপনার এই 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 প্রবলেমগুলো হবে। সুতরাং সায়েন্সের উপরেও আমরা অতটা বিশ্বাস করি না, যেটা আমাদের সংবিধানে আছে, যে ধর্মের ব্যাপারে বলা আছে যে তোমার সমস্ত ধর্ম তার নিজস্ব গতিতে চলবে এবং কারোর সমালোচনা তুমি করতে পারবে না। এইটাই এই পর্যন্তই থাকা উচিত। এখন কথা হলো সরকারের তো এইখানে ব্যাপার হচ্ছে কি, আমি একটা বলি আপনাকে যে এখন আমাদের দেশে গণতন্ত্রের অভাব আছে, আমি বলি ল্যাপসেস আছে গণতন্ত্র, পুরা গণতন্ত্রটা আমাদের দেশ উপভোগ করতেছে না। কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হলো পাওয়ারফুল লিডারশিপ এখানে একটা গ্রো করেছে। পাওয়ারফুল লিডারশিপ মানে পাওয়ারফুল লিডারশিপের কতগুলো সুবিধাজনক আছে। যেমন একটাই আমি বলি আপনাকে, যে রাশিয়া যখন ভেঙে গেল, সেটা আমি পার্লামেন্টও বলেছি, রাশিয়া যখন ভেঙে গেল তখন রাশিয়ার অঙ্গরাজ্যগুলো তখন তারা খুব খুশি হলো যে না ঠিক আছে, এখন আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করব, আমরা এতদিন যা পাই নাই সেটা প্র্যাকটিস করব, এবং ডেমোক্রেসির সমস্ত ফর্ম আমরা প্র্যাকটিস করবো। আলটিমেটলি কি হলো সেটাতে তারা যাইতে পারলো না। আলটিমেটলি তারা গেল পুতিনের পাওয়ারফুল লিডারশিপের কাছে, তারা আত্মসমর্পণ করলো। কিন্তু তারপরেও কিন্তু ল্যাপসেস অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড ল্যাপসেস অফ দ্য আদার থিংস, এই রাশিয়া কিন্তু এগিয়ে গেল। সেটা আমাদের দেশে সেই জিনিসটাই হয়েছে। এখন আমাদের দেশে যিনি লিডারশিপ গ্রো করতেছে পাওয়ারফুল, তার ব্যক্তিগত আপনার পপুলারিটি হচ্ছে 67%, আপনি অস্বীকার করতে পারবেন না। এটা যতই হাসেন আপনি, যতই করেন, এটা বিভিন্ন পত্র পত্রিকায় ইভেন ওয়েস্টার্নও 67%। এটা আওয়ামী লীগের পপুলারিটি না, আমার মনে হয় আপনি যে জায়গায় এসেছেন সেই জায়গা থেকে আমরা একটু লেন ভাইয়ের কাছে আমার নতুন আমার প্রশ্ন শেষ করি না। আচ্ছা, আমি শেষ করি না। পাওয়ারফুল লিডারশিপটা নিয়ে আমি একটু লেন ভাইয়ের মত বলতে। পাওয়ারফুল লিডারশিপটা এরকম হয়েছে, আমি শেষ করি। লেন ভাই তো খুশি হবে। জি না, খুশি আমরা খুশি, বা আমি তার মন্তব্য। এখন সুশাসন যেটা আপনি বললেন, আমাদের দেশে আমরা যে পার্লামেন্টে কথা বলি, যেটা আমি সড়ক নিয়ে কথা বলেছি, ওনাদের পরের মিটিংয়ে আমি শুনেছি দে আর ভেরি সিরিয়াস। পরের মিটিংয়ে ওনারা যে 15 জনের কমিটি ছিল, সেই কমিটিতে তারা ডিটেইলস ডিসকাশন করেছে যে আমরা এখন দেখাবো যে আমরা যে কমিটমেন্ট করি, যে আমরা জনসাধারণ যে কমিটমেন্ট দেই, আমাদের যে এটাতে দোষ ছিল না, সেটা আমরা এখন পলিসি মেক করে 15 দিনের মধ্যে দেখাবো। আপনাকে থ্যাংক ইউ। পাওয়ারফুল লিডারশিপ বাংলাদেশ মডেলটা নিয়ে লেন ভাই আপনার মন্তব্য একটু শুনতে চাই। আমি একটু খালেকা জওয়ান ভাইয়ের মন্তব্য একটু শুনতে চাইবো, আপনি বলা শেষ করলে বিরতি নিয়ে এসে। না, পাওয়ারফুল লিডারশিপ তো একটা রিলেটিভ টার্মস। হ্যাঁ, আপনি একভাবে দেখবেন, আমি একভাবে দেখব। বাংলাদেশে এই কথাটা ওনার সাথে আমি সাধারণভাবে একমত যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে একটা নেতৃত্বের শূন্যতা ছিল। নেতৃত্বের শূন্যতা বলতে পদে কেউ ছিল না তেমন না, পদে তো অনেক লোক ছিল, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য এবং দূরদর্শী যে দেশটাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে। 81 সালে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করার পরে আওয়ামী লীগের হাল ধরলেন। 21 বছর দেশে সামরিক বেসামরিক স্বৈরতন্ত্র ইত্যাদি মিলে চলেছে। 21 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতাসীন করেছেন উনি। তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে এবং অনেকগুলো বড় বড় কাজ করেছেন, সে বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছি না। তারপরে 2001 সালের নির্বাচন, বিতর্কিত নির্বাচন, এটা আপনারা জানেন। 2008 সালের থেকে এই যে চলতি বছর পর্যন্ত এই যে একটানা 10 বছর আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দিয়েছেন, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের প্রশ্নটা ছিল যে পাওয়ারফুল লিডারশিপের প্রসঙ্গে তিনি যখন পুতিনকে আনেন, তখন আমার বোঝাটা ছিল হচ্ছে এরকম যে সেখানে গণতন্ত্রকে কম্প্রোমাইজ করা, সেখানে অন্য লোককে কথা বলতে না দেওয়া, একক শাসন প্রতিষ্ঠা করা, সেটার দিকে উনি মিন করেছেন কিনা, আপনি সেরকম একটা। না, আমি সেটা মনে করি না। আমি বলছি পাওয়ারফুল লিডারশিপ বলতে কেবল গণতন্ত্র এবং অগণতন্ত্রের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, হ্যাঁ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ রক্ষায় সবচেয়ে দক্ষতার সাথে যিনি এই কাজটি করতে পারেন, তিনি আমি মনে করি যে একজন অগ্রণী এবং পাওয়ারফুল লিডারশিপের কি অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার? এখানে কি পাওয়ারফুল লিডারশিপের ক্ষেত্রে থাকা দরকার? পাওয়ারফুল অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে কোনো না। তাইলে তো আমি বলতাম যে হিটলারই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল লিডারশিপ। আই ডোন্ট মিন যে এটা হিটলার, বা আমি মিন করি না দ্য অথরিটেরিয়ান লিডারশিপ এই পাওয়ারফুল লিডারশিপ। পাওয়ারফুল লিডারশিপ জনগণের কনফিডেন্স নিয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষা, জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম, দক্ষতার সাথে দেশ চালাতে সক্ষম, যিনি দূরদর্শী, তিনিই পাওয়ারফুল।
আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে কমরেড খালিকুজ্জামানকে এইসব প্রসঙ্গে শুনবো যে আসলে পাওয়ারফুল লিডারশিপ এবং অ্যাকাউন্টেবিলিটি সেইটার ক্ষেত্রে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা কমরেড খালিকুজ্জামান, আমরা জানতে চাইছিলাম যে পাওয়ারফুল লিডারশিপ এবং অ্যাকাউন্টেবিলিটি এই যদি বিবেচনা হয় তাহলে আপনি বর্তমান সরকার এবং সরকার ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে নির্ভর করে। এখন যৌথতার যে শক্তি, সেই শক্তি যখন ব্যক্তির মধ্যে প্রতিফলিত হয় সেটা একটা পাওয়ার জেনারেট করে। আবার ব্যক্তির যে ক্ষমতা সেটা যখন যৌথতার উপরে আরোপিত হয় তখন সেটা আরেক ধরনের ক্ষমতার প্রতিফলন ঘটায়। ফলে যেই কারণে সেগুলি আমি ওই অর্থে হয়তো বলতে চাই না যে কোনটা ডেমোক্রেটিক কোনটা অটোক্রেটিক ইত্যাদি। তাহলে যৌথতার শক্তি, সেই শক্তি ব্যক্তির মধ্যে প্রতিফলিত হওয়ার মধ্য দিয়ে যে ক্ষমতার প্রকাশ, আর ব্যক্তির যে ক্ষমতা যৌথতার উপর আরোপিত হওয়ার মধ্য দিয়ে যে ক্ষমতার প্রকাশ, এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী। এবং যৌথ সিদ্ধান্ত ব্যক্তির মাধ্যমে যখন কার্যকর হয় সেটা যত ডিসাইসিভ হয়, আর যৌথ সিদ্ধান্ত ব্যক্তির ইচ্ছা যখন পরিত্যক্ত হয় তখন সেটা যৌথ আর একক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি যেরকম আলাদা করে দেখছেন সেই কারণে বলছি যে পৃথিবীতে ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি ইংল্যান্ডের অনেকগুলি উদাহরণ দেখা যাবে যে যৌথ এবং একক নেতৃত্বের মধ্যে যে কোনটা আসলে ভালো এটা মুশকিল বলা। এটা মেজার করা যায় এই জন্য যে পাওয়ারফুল লিডারশিপ অবশ্যই পাওয়ারফুল সারাউন্ডিংস থাকতে হবে। কিন্তু সে যদি পাওয়ারলেস, যেমন যে কারণে আমাদের প্রধানমন্ত্রী যাকে বলছেন যে অল পাওয়ারফুল, উনি বলতে বাধ্য হলেন যে আমাকে ছাড়া আর সবাইকে কিনা যায়। একটা লোক খুঁজে পাওয়া গেল না দাঁড়ায় বলে যে না আমাকে কিনা যায় না, পার্লামেন্টে বলেনি। তাহলে এই যে এটা বলতে পারলেন কেন? বলতে পারলেন এই জন্য যে শি ওয়াজ সারাউন্ডেড বাই সো মেনি সাইকোপ্যান্টস। ফলে সেই কারণে ওনার পক্ষে এটা বলা সম্ভব হয়েছে আমার ছাড়া সবাই কিনা যায়, এবং তিনি জানতেন যে এখানে একটা লোক প্রতিবাদ করবে না। তাহলে এই যে নিরঙ্কুশ যে পাওয়ারটা সেটা আসলো, সেটা কিন্তু এই অসংখ্য যে শক্তিমান মানুষ বা তাদের যৌথতার শক্তির মধ্যে বলিয়ান হয়ে তিনি আসেননি, এবং এই অবস্থায় তিনি তার সিদ্ধান্তকে যখন এক্সার্ট করছেন তখন সেটা করতে তিনি বাধ্য হচ্ছেন, অথবা সেই পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটা তিনি করছেন। লেনিন ভাই জনগণের আস্থা এবং জনগণের কল্যাণের দুটি চিপ আমি যদি বলি সামনে রেখেছিলেন, যে সে জনগণের আস্থা নিয়ে যদি জনগণের কল্যাণের জন্য হয় তাহলে এতে আসলে এইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা অনেকে বেনেভোলেন্ট ডিক্টেটরের কথা বলে, কিন্তু যত বেনেভোলেন্টই হোক কোনোদিনই কোনো ডিক্টেটরিয়ালিয়ে শেষ পর্যন্ত জনকল্যাণের কাজে লাগে না। সাময়িকভাবে কিছু উন্নতি সেটা যদি প্রদর্শন করাও যায়, কিন্তু নৈতিকভাবে সেটার একটা ধস নামে পরবর্তীকালে। আর আমি একটা কথা বলি শুধু শেষ করে, বিজ্ঞানের নিয়ম অগ্রসর হয়, বিজ্ঞান অতিপ্রাকৃত চিন্তা ভাবনার দ্বারা কোনো সময় বিকশিত হয় না। খুব ছোট করে আসতে চাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনি রাজনৈতিক বিবেচনায় এই একক এবং যৌথ নেতৃত্ব আসলে কিভাবে দেখেন? যদি রাজনীতির বিবেচনা সরকারকে বাদ রাখেন, দলীয় এবং রাজনৈতিক বিবেচনা যদি বলেন। আমি যৌথ নেতৃত্বকে প্রাধান্য দিই, পাশাপাশি যৌথ নেতৃত্ব থেকেই একক নেতৃত্বটা যখন এটা ডিসেন্ট্রালাইজড হবে তখনই যৌথ নেতৃত্ব সৃষ্টি হবে। এখন প্রশ্ন হলো পাওয়ারফুল লিডারশিপটা এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমাদের যারা পৃথিবীর যে ইতিহাস, বিগত জীবনের যে ইতিহাস দেখেন, যে অনেক পাওয়ারফুল নেতারই কিন্তু আবির্ভাব হয়েছে, কিন্তু সেটা কিন্তু কল্যাণকর হয় না। একটা জাতিকে বেনিশ করে দিয়ে আরেকজন পাওয়ারফুল হয়ে গেছে। আমাদের দেশে যদি প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, যদি বাংলায় কথাটা গ্রাম অঞ্চলের ভাষা, আঞ্চলিক ভাষায় যদি বলি, তো কারোর জন্য ভাদর মাস, কারোর জন্য সর্বনাশ। এখন যারা এটা পাওয়ারফুলটাকে অবশ্যই এটা দুই দিকই চায়, হ্যাঁ, একটাকে সর্বনাশ করতে ওর পাওয়ারটা লাগে, আবার কেউ উপরে তুলে দিতেও পাওয়ারটা লাগে। তো বাংলাদেশে যদি পাওয়ারটা যদি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য অল পিপুল হইতো, অল কমিউনিটি হইতো, পজিশন অপোজিশন সবার জন্য হইতো, তো ইট ওয়াজ ভেরি ওয়েলকাম। কিন্তু যদি একটা শ্রেণীর জন্য হয়, আরেকটা শ্রেণীর নিষ্পেষিত হইতে থাকে, তো এই পাওয়ারটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। ওকে, ধন্যবাদ। পিক এন্ড চুজ থাকে। লেন ভাই, আপনি এটা নিয়ে যদি আরেকটু বলেন। আমি দেখেন, আমি মনে করি যে রাজনীতিক ইতিহাসে, রাষ্ট্রের বিজ্ঞানে এই দুটো ফেনোমেনাই আছে। একটা আছে যে রোল অফ ইন্ডিভিজুয়াল ইন দ্য হিস্ট্রি, এটা সবসময়ই একটা বড় ফেনোমেনা। কখনো কখনো ব্যক্তি যৌথকে ছাড়িয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো কালেকটিভের যতই কালেকটিভ ফর্ম থাকুক না কেন, ওইখানে একটা লোক সিম্বল হয়ে গেছিল। 6 দফা কোনো যৌথ মানে নেতৃত্ব দেয়নি। শেখ মুজিবুর রহমান লাহোরে গিয়ে এককভাবে 6 দফা দিয়ে এসেছিলেন, এবং পরে আবার দেখেন ভিসাভিস এই 6 দফাকে যখন মাস মুভমেন্টে করতেছে, ওইটাকে আবার জনগণের মধ্যে কেবল ওই যৌথতা তখন লিডারশিপের সীমাবদ্ধ থাকে নাই, ইট ইজ দ্য জাতির যৌথ ইচ্ছায়
পরিণত হয়েছে। কাজেই যৌথ এবং কালেকটিভিজম দুইটা কোনো পরস্পর পরিপূরক, আমি দুইটার বিপরীত মুখে দেখি না। যদি ব্যক্তিগত নেতৃত্ব এরকম হয় যে ওনার ইচ্ছা মতো চলছে কিন্তু সেটার মধ্যে জনগণের ইচ্ছা আশাকাঙ্ক্ষা প্রতিফলিত না, তাহলে পরে ওইটা ইতিহাসের রাস্তা করে যাবে। আর যখন দেখা যাবে যে নেতা জাতির ইচ্ছা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করতে সক্ষম হয় বা তার ইচ্ছা বা তার চিন্তাটাকে জনগণের ইচ্ছায় পরিণত করতে পারে, এটা হচ্ছে ইউনিক, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে আমরা দেখেছি। আমরা 1 মিনিট জনাব ফখরুল ইমাম আপনাকেও শুনতে চাই, আর তারপর আমরা কমরেড খালেকুজ্জামানকে দিয়ে শেষ বক্তব্য শুনবো। হ্যাঁ, আমি ওটাই বলবো যে আপনার এখন এই পাওয়ারফুল লিডারশিপের নেতৃত্বে এখন পলিটিক্যাল এরিনাতে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। কমফোর্ট জোন, আমি এটাই বলবো যে আমরা আলোচনার মাধ্যমে, আপনি দেখেছেন আলোচনার মাধ্যমে সমস্ত দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচনের একটা রেজাল্ট হয়েছে, নির্বাচনের রেজাল্টের পরে একটা কমফোর্ট জোন এখন আছে। আমরা চাই যে এই পাওয়ারফুল লিডারশিপটা সত্যিকার অর্থে জনগণের কল্যাণে লাগুক এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই লিডারশিপটা, আমি অন্তত ব্যক্তিগত আশা করব যে অনেক ল্যাপসেসের মধ্যেও আমরা যেন একটা আশা থাকতে পারি যে আমাদের দেশ সব কিছু বিষয়ে এগিয়ে যাবে, সেটা সুশাসন হোক, আপনার এই মাদক বিরোধী আন্দোলন হোক, আপনার এটা কি আপনার পায়াস উইশ নাকি এইটাতে আপনি কোনো যুক্তি? পায়াস উইশ, যেমন ধরেন এই কতগুলো জিনিস আছে, যেমন ধরেন উনার এখন একটা স্থিতি আছে সমাজের সব জায়গায়, এটা অস্বীকার করার কিছু নাই। এবং উনার একটা পাওয়ারফুল লিডারশিপ, প্রাইম মিনিস্টারের নিবিড় আগ্রহ আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। এবং জনগণ, আমরা বিশ্বাস করি যে এখন যারা মন্ত্রী সবাই আছে বা সবাই আছে, কারো না কারো কাছে যদি জবাবদিহি করতে হয়, একবার হলেও আপনার পাওয়ারফুল লিডারশিপের কাছে জবাবদিহিতা করতে হবে। এটা কিন্তু আমাদের পারসেপশন। সুতরাং এই পারসেপশন, প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করবেন? জনগণের কাছে। ওকে, জনগণের কাছে জবাবদিহি করবেন। ওই যে আপনার প্যারামিটার উঠছে, আমি বললাম যে 67 to 60% কি 70% তার পপুলারিটি, এটাই তার জনগণ। এবং এই 10 বছরে আপনি দেখবেন শুধু আমাদের দেশে না, তো আমরা আপনাদের যত মাদার অফ হিউম্যানিটি থেকে আরম্ভ করে 30টা উনি পেয়েছেন, এটাই আমি বলেছি। উনি একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। এটা তো আমি একদিনের কথা বলিনি। কমরেড খালেকুজ্জামান, না, ওটা হলো যে ব্যক্তির যে ভূমিকা, এটা ইতিহাসে তো থাকেই। ব্যক্তির ভূমিকা হলো বহু মানুষের বহুকালের যে সাধনা এবং কর্মযোগে যে ঐতিহাসিক চাহিদার সৃষ্টি হয়, সেই চাহিদা পূরণ একটা ব্যক্তিগত রূপেই আসে। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে একজন ব্যক্তি তার যে ব্যক্তিগত ভূমিকা পালন, সেটাকে ক্ষতিগ্রস্ত করে তার চারপাশের তোষামতকারী এবং এই সময় একদল লোক যারা থাকে সাইকোফ্যান্টস, এই সমস্ত লোকগুলি সেই জায়গায় এসে ব্যক্তিকে এমন জায়গায় তোলে, সেটা জনগণ থেকে বিচ্ছিন্ন করে এবং তার যে মেধা, তার প্রজ্ঞা, তার যে ক্ষমতা, সেই সমস্ত কিছুর একটা অপব্যবহার করতে সহায়তা করে। তো ফলে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। এখন এটা আমরা এই জন্য অনেক সময় আমরা দেখি যে লিডারশিপ একজন, এটা তো হাজার মানুষ, যেমন আমরা যে বলি যে গণতন্ত্র কেন বলছি, আর 16 কোটি লোক দেশের মালিক, তো 16 কোটি লোককে বসে দেশ চালাইতে পারে নাকি? সেই জন্য তারা আবার প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধিরা বসে আবার একটা ক্যাবিনেট ফর্ম করে, সেই ক্যাবিনেট থেকে এইভাবে দেশটা চলে। তাহলে এই যে জিনিসটা হোল প্রক্রিয়ার সঙ্গে পিপল ইনভলভ, জনসাধারণের প্রগতিমুখী চিন্তা এবং তাদের কর্মযোগ এবং তাদের সাধনার সমস্ত কিছুরই ব্যক্তিগত রূপ এক জিনিস। আর একটা হলো যে সেখানে সমান্তরাল অসংখ্য মানুষ নিজেরা কোনো মীমাংসা করতে পারে না, তখন সেখানে একটা শিখণ্ডে নির্বাচন করতে যায় এবং পরবর্তীকালে এরা তাকে এমনভাবে উপরে উঠানোর চেষ্টা করে যে তারা বাস্তবে উপরে উঠায় না, নিচে নামায় এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে। লিন ভাই, আপনি শেষ বাক্যটা বলবেন কিনা? না, আমি আবারও বলি যে মানব ইতিহাসে ব্যক্তির ভূমিকাই শেষ পর্যন্ত যার মধ্যে দিয়ে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় অথবা যার ইচ্ছা জনগণের ইচ্ছায় রূপান্তরিত হয়, তিনি এরকম কি সত্যি সত্যি হয় নাকি? মানে ইটস লাইক সাউন্ডস লাইক ফেয়ারি টেল। আমি আপনার প্রত্যেকটা জনগণের ইচ্ছা কোনো একটা ব্যক্তি দিয়ে, প্রত্যেকটা দেশের জাতীয় স্বাধীনতার নায়করা তারা তাদের দেশের জনগণের ইচ্ছার রূপায়ণ করেছেন। এটা হোচিমিনের ক্ষেত্রে সত্য, মাও সেতুংয়ের ক্ষেত্রে সত্য, এটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে সত্য, গান্ধীর ক্ষেত্রে সত্য, আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ঠিক আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিশ্চয়ই পাবেন। মাহাথির মোহাম্মদ তাকে সম্মিলিত ইচ্ছার প্রতিফলন নিয়েই তিনি ফিরেছেন। জনাব নুরুল আলম লেনিন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কমরেড খালেকুজ্জামান, যারা ফখরুল, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।